তো এই আজকের যে ক্লাসটা সেটা মূলত স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে। এটা একটা ক্লাস 11 এর সেকেন্ড চ্যাপ্টার মেনলি। সেটা হচ্ছে প্রথম চ্যাপ্টার যেটা ছিল সেটা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। তারপরেই এই চ্যাপ্টারটা আসে যেটার নাম হলো কি স্ট্রাকচার অফ অ্যাটম। ঠিক আছে? তো আমরা এই ক্লাসটাতে এই এই ক্লাস এবং আগামী কয়েকটা ক্লাস জুড়ে এই যে যে জিনিসপত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব একটা একটা করে। এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি একটা জাস্ট বেসিক আউটলাইনটা দিয়ে দিই। এই চ্যাপ্টারে কি, কি আমরা দেখব। ফার্স্ট হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বাংলায় যেটা কিনা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের আবিষ্কার, এটা কিভাবে আবিষ্কার হয়েছিল এবং তাদের যে বৈশিষ্ট্যগুলো, তাদের যে মানে গঠনগত বৈশিষ্ট্য, তাদের যে প্রকৃতি, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। অর্থাৎ কি, কি না ইলেকট্রন, আমি বাংলায় জাস্ট যদি লিখে রাখি, তাও ইলেকট্রন, প্রোটন বা নিউট্রনকে বাংলায় ঠিক লেখার খুব একটা দরকার আছে বলে আমারও মনে হয় না। তো আমরা মেইনলি এই প্রথম যেটা শুরু করবো সেটা এটা নিয়ে। তারপরে আমরা যেটা করবো কি বেশ কিছু অ্যাটমিক মডেলস আছে, আমাদেরকে সেটা পড়তে হবে। সেখানে আমাদের যেগুলো আছে সেটা হচ্ছে থমসন মডেল, থমসনের যেটাকে বলা হয় পাম্প পুডিং মডেল, তারপর রাদারফোর্ডের অ্যাটমিক মডেল যেটাকে নিউক্লিয় মডেল বলা হয়, এবং তারপরে এইগুলোর থেকে আরেকটু বেটার এগুলো ত্রুটিগুলোকে সংশোধন করে যে মডেলটাতে পৌঁছেছিল রাদারফোর্ডেরই এক প্রজন্ম গুণধর ছাত্র, সে হচ্ছে নিলস বোর, তার মডেল সেটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা মেইনলি থমসন মডেল খুবই অল্প করে আছে, খুব অল্প। তারপর মেন আছে আমাদের রাদারফোর্ড মডেল আর ওর অ্যাটমিক মডেল, ঠিক আছে? তো আমরা এই ৩ টা দেখব। তারপরে যেটা আছে এই সবগুলো থেকে তাদেরও কিছু, কিছু ত্রুটি নিয়ে মেইনলি যে অ্যাটমটা সবথেকে বেশি অ্যাকসেপ্টেবল সেটা একটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম। সেটা নিয়ে খুবই অল্প কোয়ান্টাম মেকানিক্স এর আইডিয়া তোমাদের এখন হবে না, যারা উচ্চ স্তরের কেমিস্ট্রি পড়বে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে, তখন কোয়ান্টাম মেকানিক্স আসবে এবং তখন বুঝতে পারা যাবে। তাও জাস্ট একটা বেসিক আইডিয়া কোয়ান্টাম মেকানিক্যাল মডেল অফ অ্যাটম নিয়ে, অর্থাৎ পরমাণুর যে কোয়ান্টাম তত্ত্ব, পরমাণুর কোয়ান্টাম তত্ত্ব, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। পরমাণুর এটা নিয়ে কথা বলবো। তারপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটাতে মূলত কি বলবো আমরা, যে কিভাবে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ডেসক্রিপশন করা যেতে পারে, সেখানে তার মানে তার তরঙ্গ দৈর্ঘ্য কি, তার তরঙ্গের প্রকৃতি কি, এই ধরনের যে বেসিক ডিসকাশন যেটা হয়তো তোমরা আগের ক্লাসে করে থাকতে পারো, কিন্তু জাস্ট একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য সেগুলো নিয়ে কথা হবে। তো ইম্পর্টেন্ট পার্ট হলো এখানের মধ্যে যে প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, সেটা আমরা আলোচনা করবো অল্প করে। তারপরে আসবে ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, তোমাদের অতটাও নেই সিলেবাসে, কিন্তু তাও আমি চেষ্টা করবো যাতে জয়েন্ট বা আগের জিনিসপত্র সবকিছু নিই, সেগুলোতে যতটা আছে সেই সমস্ত জিনিসটাকে কভার করানো। আচ্ছা, তার মানে এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট আমি এফেক্ট, সেটা এইচএস পারপাসে যত না তার থেকে পরবর্তীকালে যারা কেমিস্ট্রি করবে তাদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট। তারপর হলো ডি ব্রগলি রিলেশন। ডি ব্রগলির একটা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে, বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলে, সেটাকে বাংলায় কি বলবো আহ, লিখে রাখি। সেটা হলো ওয়েভ পার্টিকেল, অর্থাৎ একটা যে আলো বা যেকোনো যে মানে যে তরঙ্গ, সেটা তরঙ্গ কতটা, তার মধ্যে ম্যাটার ইন যে পার্টিকেল নেচার কতটা, ওয়েভ নেচার, এবং যেটা বিভাগে বলেন সেটা হচ্ছে ওটা ডুয়েল নেচারই বর্তমান। তো সেই জিনিসটা নিয়ে আমাদের একটা আলোচনা অল্প করতে হবে। এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি সবই কোয়ান্টামের মধ্যেই আসছে, এগুলো সব আরো ডিটেলে আরো ভালো করে স্নাতক এবং তার পরবর্তী লেভেলে, স্নাতক লেভেলেই মূলত তোমরা সব জানতে পারবে। কিন্তু এখানে সবকিছুর একটা আলোচনা। দেখো, একটা জিনিস বলে রাখি যে প্রথম যে তোমাদের 11 যে 4 টে চ্যাপ্টার আছে, যে 4 টে চ্যাপ্টার আছে, তো ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের কি ছিল? এক নম্বর হচ্ছে যে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে এইটা।
স্ট্রাকচার অফ অ্যাটম মানে পরমাণুর গঠন। আমি ছোট করে লিখছি। বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি বাংলা কি? যে রাসায়নের যে সাধারণ ধারণা সেটা। তারপর তোমার ৩ নম্বরে কি আছে? আমি জাস্ট এখানে জায়গার উপরেই লিখে রাখছি। ৩ নম্বর তোমাদের আছে পিরিয়ডিক প্রপার্টি। অর্থাৎ ওই পর্যায় সারণী বা পর্যায় ভিত্তিক যে একটা পর্যায় ধরে আমি কিভাবে বলতে পারি যে জিনিসগুলো। আর ঠিক আছে? সেটা পিরিয়ডিক প্রপার্টি। প্রতিটা মৌলের যেভাবে তার তার ধর্মগুলো পরিবর্তিত হয় সেটা আছে। ৪ নম্বর যেটা আছে সেটা কি আছে বলতো? সেটা হলো কেমিক্যাল বন্ডিং, রাসায়নিক বন্ধন। ঠিক আছে? তো এই ৪ চ্যাপ্টার না এটা না ফিজিক্যাল না তোমার ইনঅর্গানিক, এটা হচ্ছে একদম বেসিক। এজন্য এদেরকে জেনারেল কেমিস্ট্রি মানে মেইনলি তুমি যদি দেখো না তো এটাকে যে সাধারণ কেমিস্ট্রি বা জেনারেল কেমিস্ট্রি হিসেবে ধরা হয় এই ৪ চ্যাপ্টারকে। ঠিক এই ৪ চ্যাপ্টার হচ্ছে একদম কেমিস্ট্রির বেসিকটা। বেসিক মানে এইগুলো না জানলে তোমার বাকি যে আগামী যে কেমিস্ট্রিটা তোমাকে পড়তে হবে মানে 11 এবং 12 মিলিয়ে সেখানে মানে ইউ ক্যান নট এক্সেল। তোমাকে এগুলো জানতেই হবে, মানে কিছু করার নেই। ৪ চ্যাপ্টার খুব ভালো করে আমাদের জানা দরকার। ঠিক আছে? এবং এরপরে এখানে কারণ এইভাবে আমি বলছি না কোয়ান্টাম থিওরি এটা একদম প্রচন্ড ইম্পোর্টেন্ট চ্যাপ্টার একটা অনার্সের। তো সেইটার যে বেসিক সেটা এখান থেকে একটু শুরু। সেটাকে সম্বন্ধে জাস্ট তোমাকে ইন্ট্রোডিউস করানো সেটাও এই চ্যাপ্টারের পার্ট এই চ্যাপ্টারের। তো তাহলে ডিবগির পরে আমরা কি দেখবো না হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আশা করি দেখা যাচ্ছে এটা স্ক্রিনে। হ্যাঁ, তো হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আমরা দেখব। তারপরে আমাদেরকে আছে অ্যাটমিক অরবিটাল এবং কোয়ান্টাম নাম্বার। অ্যাটমিক অরবিটাল এবং কোয়ান্টাম নাম্বার। ফার্স্ট আমি স্ক্রিনটাকে দেখলাম। হ্যাঁ, অ্যাটমিক অরবিটাল এবং কোয়ান্টাম নাম্বার আছে। তারপরে আমাদের যেটা আছে সেটা হলো গিয়ে ৩ টে প্রিন্সিপাল আছে। এই ৩ টে প্রিন্সিপাল মেইনলি এই চ্যাপ্টার থেকে যেটা সবথেকে বেশি তোমাকে নিয়ে যেতে হবে বা শিখতে হবে সেটা হচ্ছে কি? না সেটা হচ্ছে তোমার ইলেকট্রনিক কনফিগারেশন। ঠিক আছে? এটা তারপরেই আসবো। ইলেকট্রনিক কনফিগারেশন এটা হচ্ছে প্রচন্ড ইম্পোর্টেন্ট একটা পার্ট। এইটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট একটা পার্ট। এই চ্যাপ্টার থেকে আমরা সেটা একদম লাস্টে শিখবো সেই জিনিসটা। তো অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রনিক কনফিগারেশন কিভাবে হবে এইটা হচ্ছে এই ৩ টে প্রিন্সিপাল আমাকে মেইনলি গাইড করবে। তো এই ৩ টে প্রিন্সিপাল যেগুলো এইখানে আমাদেরকে এই ৩ টে প্রিন্সিপাল ভালো করে বুঝতে হবে এবং সেখান থেকে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন অফ অ্যাটম করে এই চ্যাপ্টারটা ক্লিয়ার করবো। তো তাহলে দেখো আমি বারবার বলছি একটা জিনিস যে এই চ্যাপ্টারটা কিন্তু একদম ফাউন্ডেশন একটা কোর্স। ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমাদেরকে জানতেই হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু পরবর্তী যে চ্যাপ্টার গুলো আসবে সেখানে আমাদের বোঝা আ আর মানে বাকি সেটাকে খুব সুবিধা হবে। ঠিক আছে? আর এখান থেকে গল্প আমি বললাম একটু। তার কারণ হচ্ছে যাতে এই চ্যাপ্টারটাকে তোমরা খুব মন দিয়ে পড়ো। কিন্তু চলো এরপরে এই চ্যাপ্টারটাকে একটু দেখে নেও। এই চ্যাপ্টারটাতে কি আমরা শুরু করেছিলাম? আচ্ছা, আগে আমি কি বলেছিলাম যে ডিসকভারি অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোতে যাবো। কিন্তু দেখো আমরা মানে আমি কি করতে চাইছি পরমাণুর গঠন। পরমাণুর গঠন কিভাবে এলো তার একটা হিস্ট্রি আছে না? আমি মানে যখনই আমি ছাত্রদের পড়াই তখন একটা কথা বলি বারবার যে যেমন হিস্ট্রিতে প্রচুর কেমিস্ট্রি আছে। কেন কেমিস্ট্রি আছে? কারণ ধরো যখন যুদ্ধ করতে শিখেছে মানুষ, ১ম এ পাথরের বানাতো, অস্ত্র বানাতো। তারপরে সেখান থেকে ওরা শিখলো হচ্ছে তোমার লোহার উৎপত্তি ঘটলো বা লৌহ যুগ যেটাকে বলে। তাম্র যুগ, তামা শিখলো। তো তার সাথে যে এই যে মেটালার্জি শিখলো আস্তে ধাতুবিদ্যা। সেখান থেকে ওরা ব্রোঞ্জের আবিষ্কার শিখলো। যেটা একটা প্রজন্ম মানে ইতিহাসকে বদলে দিয়েছে। মানে ব্রোঞ্জ আবিষ্কার করার ফলেই তোমার যুদ্ধ-টুদ্ধ সবকিছু করতে খুব সুবিধা হয়েছে। তো এই জিনিসটা এই যে তার মানে কি ওখানে কিন্তু একটা ধাতুবিদ্যা কিন্তু কেমিস্ট্রির পার্ট। মানে ওই হিস্ট্রির মধ্যে কিন্তু কেমিস্ট্রি ছিল। এইরকম ভাবে বা ধরো কেমিস্ট্রির যে যদি আমি একদম ১ম যে টার্গেট কি ছিল, কিভাবে কেমিস্ট্রি এসেছিল। সেখানে মানুষ যেটা বানাতে চেয়েছিল সেটাকে বলে পরশ পাথর। পরশ পাথর কি না যেকোনো ধাতুকে আমি টাচ করাবো ওই পাথরটা দিয়ে সেটা সোনায় তৈরি হয়ে যাবে। এইটা যাদেরকে অ্যালকেমিস্ট ও বলা হতো যারা এই চেষ্টা করতো। অ্যালকেমিস্টরাই অ্যাকচুয়ালি ফার্স্ট কেমিস্ট। সেখান থেকেই মানে কেমিস্ট্রি শুরু। তো এই যে জায়গাগুলো তো এই হিস্ট্রিটা কিন্তু জানা দরকার। তো পরমাণু গঠনেরও কিন্তু যে হিস্ট্রি টা প্রচুর প্রাচীন। মানে গ্রিক এবং ইন্ডিয়া মেইনলি শুরু করে এবং ইন্ডিয়ার একটা খুব আ আ বড় রোল আছে সেখানে। তো সেটা আমি বলব তার আগে তাহলে মেইন যে ব্যাপারটা নিয়ে কথা হচ্ছে সেটা কি? অ্যাটম। অ্যাটমিক স্ট্রাকচার আমি বলছি, পরমাণু গঠনের আমি কি বলছি? অ্যাটমিক স্ট্রাকচার
অর্থাৎ এখানে যে অ্যাটম আছে, অ্যাটম যে আছে সেই অ্যাটম এসছে কোথা থেকে? অ্যাটম কথাটির উৎপত্তি কোথা থেকে হয়েছে? অ্যাটম কথাটি হয়েছে গ্রিক ওয়ার্ড অ্যাটোমিও থেকে। অ্যাটোমিও। অ্যাটোমিও যে অর্থ, এটার মিনিং কি? এটার মিনিং অফ অ্যাটোমিও সেটা কি? না আনকাটেবল অর নন ডিভিসিবল অর্থাৎ অবিভাজ্য। অর্থাৎ কি? অবিভাজ্য। অর্থাৎ যাকে ভাঙা যায় না। অবিভাজ্য বা নন ডিভিসিবল। সেটা হচ্ছে তাকে সেখান থেকে অ্যাটম এসছে। অর্থাৎ অ্যাটম হলো একটা পদার্থের একটা মৌল বা যৌগের এই ক্ষুদ্রতম কণাটা যাকে আর ভাঙা যায় না। সেই জায়গা থেকে যাকে ভাঙা যায় না তাকে গ্রিক ওয়ার্ডে অ্যাটমিও বলতো, সেখান থেকে অ্যাটম অর্থ এসছে। এর আমি কি বললাম, ইন্ডিয়ান একটা কানেকশন হয়েছে। এটা ইন্ডিয়ান খুব বড় কানেকশন, যেটা কি? সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আচার্য কন্দ একজন ৬০০ বিফোর ক্রাইস্ট মানে খ্রিস্টপূর্বাব্দে তার জন্ম। তার অরিজিনালি এবং তাকে ঋষি কাশ্যপ হিসেবে অনেকে প্রতিষ্ঠিত। ইনি ধরা হয় মানে ইন্ডিয়ানদের তরফ থেকে, এবং একটা যেটা বলে যে অ্যাটমিক থিওরির ১ম যে প্রস্তাবক প্রোপোনেন্ট তিনি হচ্ছেন ওই আচার্য কনম্ব। তার আ যে বিখ্যাত বই 'বৈশেষিকা সূত্রা' এই যে আমি এখানে লিখে রেখেছি। এই জায়গায় এইগুলো কিন্তু আমি ডাইরেক্টলি তোমাদের এনসিইআরটি বই থেকে আমি জাস্ট ইন্ট্রোডাকশন করার জন্য ওখান থেকেই নিয়েছি, হ্যাঁ? বৈশেষিকা সূত্র বলে উনি একটা বই লিখেছেন। সেখানেই উনি ১ম পরমাণু, পরমাণু বলে কথাটা উনি করেন, উদ্ভব করেন, এবং উনি বলেন যে পরমাণু হচ্ছে যে ওই যে যেটা কিনা মানে যেটাকে তুমি যদি ওনার বই বা ওনার বই যারা পড়েছেন তাদের মত অনুযায়ী যে ওইখানেই একটা পরমাণু সম্বন্ধে আইডিয়া, একটা ফিলোসফি দেখো। ওই মানে আইডিয়া মানে একদম উনি পরমাণু কিন্তু আবিষ্কার করে দেখিয়ে দিয়েছেন এটা না। কিন্তু পরমাণু সম্বন্ধে একটা ধারণা উনি ১ম মানে ট্যাম বলে ইন্ডিয়ানরা মনে করে। শুধু ইন্ডিয়া নয়, গ্রিকরাও কিন্তু যে গ্রিক ওয়ার্ড অ্যাটোমিও থেকে এসেছে, সেখানে গ্রিক দার্শনিক কণাদের নাম খুবই উল্লেখযোগ্য সেখানে। কণাদের ১ম এবং যে কণা, একটা জিনিসকে যে কণা বলা হয়েছে, যে কণা তবে এই ছিল যে কণারও কিন্তু মূলত যে নিয়ে কথা বলেন তার যে দর্শন, সেটা কিন্তু তোমার এর উপরই মানে অ্যাটমিক থিওরি বলতে পারো যে একদম একটা সূত্রপাত বা এই জন্মবিন্দু, স্যার। তো কণাদের থিওরি সেটা ছিল ইন্ডিয়ান লিঙ্কজিং এ। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি মানে থিওরি অ্যাজ এ থিওরি বলতে চাই, সেটা ১৮০৮ খ্রিস্টাব্দে কিন্তু জন ডাল্টন ১ম দেন এই যে পরমাণু তত্ত্ব। তো এটাকে বলা হয়, এই যে জন ডাল্টনের যে বিখ্যাত তত্ত্ব, তাকে বলা হয় ডাল্টনের ডাল্টনের পরমাণু তত্ত্ব বলা হয় এটাকে। তো ডাল্টনের পরমাণু তত্ত্ব তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেখানে আছে। কিন্তু আমি জাস্ট একটু বলে দিই। কারণ কোন একটা জিনিস যখন গঠন করাচ্ছি তার পর আমাদেরকে যেতে হবে, আমাদেরকে বুঝতে হবে। তো ডাল্টন অ্যাটমিক থিওরি কি বলেছিল? ১ম যেটা বলেছিল ডাল্টন, যেটা উনি পরপর কয়েকটা প্রস্তাবনা দেন। উনি বেশ কয়েকটা প্রস্তাবনা দেন, হ্যাঁ? উনার প্রস্তাবনাগুলো কি ছিল? বা ইংরেজিতে বললে সেটাকে বলে প্রপোজাল। তো উনার প্রপোজাল গুলো কি ছিল? উনি বেশ ৫ টা ৪ টে বা ৫ টা প্রস্তাবনা দেন। আমরা সেগুলো একটা করে বুঝে নিই। উনি কি বলেন যে যেকোনো পদার্থ, ম্যাটার মানে পদার্থ, যেকোনো পদার্থ কিছু অবিভাজ্য ইনডিভিজিবল, কথাটা আমি ইংরেজিতে লিখে রেখেছি। বিভিন্ন জায়গায় বাংলা, বিভিন্ন জায়গায় ইংরেজি আমি লিখে রাখবো। কিন্তু আমি বোঝানোটা পুরোটাই বাংলাতেই রাখবো। তো এটা কি বলছেন যে পদার্থ হচ্ছে অবিভাজ্য কণা, বা অবিভাজ্য যে কণাটা আছে, অবিভাজ্য কণা, তাকেই হচ্ছে বলছেন উনি পরমাণু। এটা হচ্ছে উনি বললেন যেকোনো পদার্থ কিছু এরকম অবিভাজ্য কণা বা পরমাণু দিয়ে গঠিত। ঠিক আছে? ১ম এটা। দ্বিতীয় কি বলল? যেকোনো একটা মানে যদি আমি একটা এলিমেন্ট নিই, একটা মৌল নিই, ঠিক আছে? যেকোনো একটা যদি আমি একটা এলিমেন্ট নিই, মানে এলিমেন্টের বাংলা হলো মৌল। যেকোনো একটা যদি মৌল নিই, তার যে প্রতিটা পরমাণু, একটা মৌলের থাকা প্রতিটা পরমাণু কিন্তু ধর্ম, এবং মেইনলি তখন দেখো ১ম কিন্তু সবচেয়ে এই যে অ্যাটমিক থিওরি বা যে তোমাদের যখন ফার্স্ট চ্যাপ্টারে পড়বে, সেখানে কেমিক্যাল লস অফ কেমিক্যাল কম্বিনেশন আছে। সেই জিনিস সবকিছু কিন্তু তাতে যে মূল ব্যাপারটা
সেখানে যে ধর্ম বলতে যে মূল জিনিসটাকে লোকে বলেছে, সেটা হচ্ছে পরমাণু ভর, ঠিক আছে? বা অ্যাটমিক মাস। এবং ডাল্টন যখন বললেন যে একটা মৌলের যতই পরমাণু যত একটা যদি একটা স্পেসিফিক মৌল আমি নেই, তার সমস্ত পরমাণুগুলো কিন্তু তাদের যে তোমার তাদের যে ধর্ম এবং মূলত যে পরমাণুর যে ভর, প্রত্যেকটা অ্যাটমের ভর কিন্তু সমান। প্রথম হচ্ছে এটা হচ্ছে ওনার দ্বিতীয় যে প্রস্তাবনা বা দ্বিতীয় প্রবলেম। আর একই সঙ্গে সেই কথাটা আমরা বলতে পারি যে তার জীবন না যদি ডিফারেন্ট এলিমেন্ট হয়, অর্থাৎ কি না ভিন্ন মৌলের পরমাণুর ভর হচ্ছে ভিন্ন। অর্থাৎ একই মৌলের পরমাণুগুলোর ভর একই, আর বিভিন্ন মৌল যদি হয় তাদের পরমাণুগুলোর ভর হচ্ছে ভিন্ন। তৃতীয় যেটা করলেন সেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে রাসায়নিক বিক্রিয়ার একটা আইডিয়া এখান থেকে দিলেন এবং এই পরমাণু তত্ত্ব দিয়েই তিনি সেটা ব্যাখ্যা করলেন। কি বললেন? যে কোনো যৌগ যখন তৈরি হয় সেখানে বিভিন্ন পরমাণুরা কাছাকাছি এসে, দুটো পরমাণু ধরো এটা একটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, এই দুটো পরমাণু কাছাকাছি এসে ওরা হচ্ছে বিক্রিয়া করে। ১ নম্বর। ২ নম্বর তারা কি বলছে যে এইটা ইম্পর্টেন্ট আরো, যে তারা একটা ফিক্সড ফিক্সড রেশিওতে বিক্রিয়া করে। একটা ফিক্সড রেশিওতে কিন্তু বিক্রিয়াটা করে ওরা। ঠিক আছে? একটা ফিক্সড রেশিওতে বিক্রিয়া করে। অর্থাৎ একটা স্থিরানুপাতে, বাংলা বললে স্থিরানুপাতে বিক্রিয়া করে। তবে বাংলায় আমি লিখে রাখছি ঠিকই, কিন্তু বুঝে স্থিরানুপাতে লেখার থেকে ফিক্সড রেশিও মনে রাখা অনেক বেশি। কিন্তু আমি বোঝানোর জন্য তোমাদেরকে বলছি। তাহলে কি হলো যে যখন একটা যৌগ তৈরি হয় তখন বিভিন্ন যে পরমাণুগুলো তারা একটা ঠিক অনুপাতে নিজেদের অনুপাতে মানে একটা অ্যাটমের সঙ্গে দুটো, মানে এটা একটা কনসেপ্ট, এরকম নয় কখনো একটা অ্যাটমের ৫টা। একটা যদি যৌগ তৈরি হতে হয় তাহলে একটা অ্যাটমের সঙ্গে আরেকটা যে অ্যাটম যুক্ত হবে তারা একটা ফিক্সড, তারা একটু বদলাবে না, যে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যুক্ত হবে না। ধরো আমি এটা উদাহরণ দিলে বুঝতে পারবে আরো ভালো করে। ধরো আমি আমি চাইছি জল। জল একটা যৌগ। তো রাসায়নিক ফর্মুলা আমরা জানি H2O। অর্থাৎ জল যেভাবেই তৈরি হোক না কেন, ও হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলেই তৈরি হবে। তাহলে দুটো আলাদা আলাদা পদ্ধতিতে তৈরি হচ্ছে। এটা ধরো প্রসেস 1, P1 লিখলাম। এটা ধরো প্রসেস 2। বলছি যখনই এরা বিক্রিয়া করে তৈরি হবে, এই যে হাইড্রোজেন দুটো আর অক্সিজেন একটা, অর্থাৎ আমি যদি হাইড্রোজেন এবং অক্সিজেনের রেশিও বলি তাহলে এটা 2:1। ঠিক আছে? বোঝা গেল? 2:1। এইটা ফিক্সড। মানে জল যদি তৈরি হতে হয়, হাইড্রোজেন আর অক্সিজেনে যদি বিক্রিয়া করে, তাহলে তারা কিন্তু সবসময় 2:1 এই বিক্রিয়া করে করবে। ঠিক আছে? ১ সেকেন্ড জাস্ট আমি একটু পজ দিই। তাহলে বোঝা গেল এটা। এরপরে কি বলছে? যে চতুর্থ, সেখানে সেটাও অ্যাকচুয়ালি রাসায়নিক বিক্রিয়া নিয়ে। ওখানে কি বলছে যে রাসায়নিক বিক্রিয়াতে কি হয়? বিভিন্ন যে এখানে কি বলল ফিক্সড অনুপাতে বিক্রিয়া করে। তার পরের পয়েন্ট বা ৪ নম্বর প্রস্তাবনাটা কি? যে অ্যাকচুয়ালি একটা রাসায়নিক বিক্রিয়া যখন হয়, বিভিন্ন যে পরমাণুগুলো তাদের মধ্যে একটা রিঅর্গানাইজেশন হয়। রিঅর্গানাইজেশন মানে তারা নিজেদের মতো করে একে অপরের সঙ্গে সংযুক্ত হয়। তো তাদের মধ্যে একটা রিঅর্গানাইজেশন হয়। এবং যেটা মোস্ট ইম্পোর্টেন্ট উনি বলেছিলেন, উনি ভেবেছিলেন, যেটা ভুল ঠিক পরে আসছি আমি। কিন্তু এটা খুব ইম্পোর্টেন্ট, যেটা কি বলল? These are neither created nor destroyed in a chemical reaction. এই যে অ্যাটম গুলো কেমিক্যাল রিঅ্যাকশন হয় যাই তৈরি হোক না কেন, এই পরমাণু কিন্তু সৃষ্টি বা ধ্বংস হবে না। এটা আমি আবার ভালো করে মানে এটাকে আরো একটা প্রপোজাল করে আমি লিখে রেখেছি। কারণ এটা এতটাই ইম্পোর্টেন্ট সেটা বলেছিলাম। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ত্রুটি। সেটা আমরা পরে বুঝতে পারবো। এবং সেই জন্যই স্ট্রাকচার অফ অ্যাটম নিয়ে আমরা কথা বলছি। আরো কিছু মানে বিভিন্ন রিঅ্যাকশন এর জন্য এটা প্রয়োজন বলছি। তো উনি কি বললেন যে একটা রিঅর্গানাইজেশন মধ্যে অ্যাটম হতে হবে, রিঅ্যাকশন হতে হবে। এবং সবথেকে ইম্পোর্টেন্ট বা বেসিক্যালি এই লাইনটা এবং এই লাইনটা একই। সেটা কি না অ্যাটমস ক্যান নাইদার বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, মানে পরমাণুকে পরমাণুকে ঠিক আছে?
ওতে পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস কিন্তু করা যায় না। এটা হচ্ছে উনার একটা অ্যাসাম্পশন। এবার ডাল্টনের অ্যাটমিক থিওরি হচ্ছে সবথেকে প্রিমিটিভ একটা থিওরি, মানে যেটা এটা একটা প্রিমিটিভ থিওরি। প্রিমিটিভ মানে কি? না, প্রাচীন একটা থিওরি। তো প্রাচীন থিওরি মানে তুমি বুঝতেই পারছো যে তার সবকিছু ঠিক হবে না, এটা ত্রুটি মানে যুক্তই হবে অনেক কিছু। কিন্তু এর গুরুত্ব কিন্তু অপরিসীম। কারণ এটা প্রথম একটা যে আ একটা সলিড থিওরি যেখান থেকে পরমাণুবাদ বা একটা রিঅ্যাকশন সেগুলো ব্যাখ্যা করে দেয়। তো সেজন্য এর কিছু গুরুত্ব সেটা আমরা একটু দেখবো। তবে এগুলো এরকম অ্যাজ সাচ তোমাকে কখনো কোয়েশ্চেন হয়তো করবে না যে, "আচ্ছা বলো অ্যাটমিক থিওরির গুরুত্ব কি?" কিন্তু তোমাদের জানতে হবে। এবং কেমিস্ট্রিতে কিন্তু এই জায়গাগুলো যে হিস্ট্রিটা কিভাবে এসছে, এটা খুব এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গাটা না বোঝা হলে মুশকিল অ্যাকচুয়ালি যে কেমিস্ট্রিটা ফিল করা। উনারা সেই সময় কিভাবে একটার পর একটা জিনিস ভেবেছিলেন। তার কারণ একটা অ্যাটমিক থিওরি ছিল যেটা সেই সময়ে দাঁড়িয়ে একটা যুগান্তকারী আবিষ্কার। একটা পরমাণুর ধারণা দেওয়া এবং সেখান দিয়ে অনেক কিছু ব্যাখ্যা করা যেত। সেই গুরুত্বগুলো আমরা দেখব এবং যদিও আমরা যাবো। তার এবং গুরুত্বটা এইজন্য জানতে হবে সেটা ফিল করার জন্য যে ওই সময় কি হয়েছিল, কেন এত ইম্পোর্টেন্ট, আর ত্রুটিটা এইজন্য জানতে হবে। তাহলেই আমরা পরবর্তী থিওরিটা বুঝতে পারবো যে এখানে ত্রুটিগুলো সেই পরবর্তীটাতে গিয়ে আ চেক হলো কি হলো না বা কিভাবে পরবর্তী আরেকটা মডেল এলো। তো গুরুত্ব ওটা কি? ওনারা লিখেছেন ১ম বৈজ্ঞানিক ধারণা পদার্থের গঠন সম্পর্কে। তো পদার্থের গঠন নিয়ে এর আগে কখনো কথা হয়নি। ১ম যেটা তিনি বললেন অ্যাটমিক থিওরিতে জন ডাল্টনি ১৮০৮ এ। তারপরে উনি আরেকটা কি বললেন? পরমাণু সমূহের যৌগ, এই যে যৌগর ইংরেজি কি? কম্পাউন্ড। যেকোনো একটা কম্পাউন্ড তৈরি আমি একটু আগের পাতাতেই উদাহরণ দেখো দিয়েছি। আগের পাতাতে কি উদাহরণ দিয়েছি? যে H2O র উদাহরণ দিয়েছি, হ্যাঁ না? যে H2O র যখন উদাহরণ দিয়েছি, তো সেখানে আমি কি বলেছি? যৌগ। তো এই যে যৌগ যে এই কিভাবে তৈরি হয় তার একটা উনি কি বললেন যে পরমাণুগুলো পাশাপাশি এসে তাদের মধ্যে যে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যৌগ তৈরি এবং সেটা ফিক্সড অনুপাতে স্থির অনুপাতেই বিক্রিয়া হবে। তো সেই যে এটা একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা আমরা বুঝতেই পারছো সেই সময়ে দাঁড়িয়ে। আরেকটা কি? দেখো পদার্থের আমরা দেখেছি যে একেকটা মৌলের কিন্তু ধর্ম একই রকম। সেটা সবসময় মানে এই যে এটা তো একটা অবজারভেশন। এই অবজারভেশনটা সেই কালে ছিল। কিন্তু অবজারভেশনের ব্যাখ্যা দেখো ডাল্টনি কিন্তু করতে পারলেন। উনি কি বললেন? যে একটা পদার্থ একটা সব পদার্থ যে একটা এটম নিয়ে তৈরি। এবং সেই এটম একটাই যদি পদার্থ হয় তার যে যতই এটম আমি নিই, তাদের সবার কিন্তু ধর্ম একই। তাদের সবার ভর একই। অর্থাৎ আর এই যে বিভিন্ন পদার্থের ধর্ম যে আলাদা তার কারণটা কি? তার কারণ বিভিন্ন পদার্থের মধ্যে বিভিন্ন আলাদা এটম বর্তমান। যেটা কিনা ওনার করেন মানে এইটারই যেটা করোলারি বলতে পারি বা এটার সাথেই যায়। সেটা হচ্ছে একই মৌলের পরমাণুর ভর একই, বিভিন্ন মৌলের পরমাণুর ভর ভিন্ন। এবং এখানে শুধু ভর না, সাথে বৈশিষ্ট্যও। অর্থাৎ একই মৌলের পরমাণুগুলোর ভর এবং আরো আলাদা যেসব বৈশিষ্ট্যগুলো সেগুলো ভিন্ন, সেরকম এখানটাতেও তুমি লিখতে পারো ভর ভিন্ন মৌলের ভর এবং বৈশিষ্ট্যগুলো ভিন্ন ভিন্ন। এই কথাও উনি ১ম বললেন। হ্যাঁ, এই যে গে-লুসাকের সূত্র ছাড়া বাকি সব রাসায়নিক সংযোগ সূত্রকে ব্যাখ্যা করা যায় ডাল্টনের অ্যাটমিক থিওরি থেকে। তো আমি জাস্ট একটু বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি চ্যাপ্টারও তোমরা জানবে। কি লস অফ কেমিক্যাল কম্বিনেশন নিয়ে সেটা নিয়ে আমি বলে দিই কি লস অফ কেমিক্যাল কম্বিনেশন। আচ্ছা আমি একবার দেখে নিই যে ওটা অলরেডি আছে কিনা আমার এখানে আমি আমি কি অলরেডি দিয়ে রেখেছি? আচ্ছা, ঠিক আছে। তো তাহলে ওটা আমরা বলব। তবে তাহলে কি ওখানে কেমিক্যাল কম্বিনেশন মানে যখন রাসায়নিক বিক্রিয়া হয়, রাসায়নিক সংযোগ তার বেশ কিছু সূত্র আছে। বিভিন্ন বিজ্ঞানীরা তার মধ্যে দিয়েছিলেন সেই জিনিসকে। তার যে সূত্রগুলো সেগুলোতে যে লাস্ট যে সূত্রটা গে-লুসাক দেন সেটাকে উনি বলেন যে গ্যাসগুলো একই যদি স্থির চাপ এবং উষ্ণতায় যদি বিক্রিয়া করে তারা একটা স্থির অনুপাতেই বিক্রিয়া করবে। এটা হচ্ছে গে-লুসাকের সূত্র। তো এখানে যেটা এই গে-লুসাকের সূত্র রেখে করা যায় না সেটা ত্রুটিকেও করে। কিন্তু বাকি যা আরো ৪ টে যে সূত্র আছে সেগুলো কি? সেগুলো আমি এখন বলি। সেটা হচ্ছে দেখো লস অফ তুমি যদি বলি অর্থাৎ রাসায়নিক ঠিক আছে? সেখানে কি আছে আমাদের? ১ম হচ্ছে আ
ভরের নিত্যতা সূত্র অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার আগে বা পরে ভরের কোনো পরিবর্তন হয় না, সেটা আছে। তারপর হচ্ছে স্থিরানুপাত সূত্র, এটা ডাল্টনের যা বুঝতে পারছো, কারণ ডাল্টন তার পারমাণবিক তত্ত্বেও সেই কথাই বলছেন যে অ্যাটম গুলো একটা স্থির অনুপাতে করে বিক্রিয়া করে। তারপরে হচ্ছে বিথনুপাতের সূত্র, ঠিক আছে। ভরের নিত্যতা সূত্র, স্থিরানুপাত, লজ অফ কনজারভেশন অফ মাস, লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, লজ অফ মাল্টিপল প্রপোর্শন আছে একটা। আর একটা কি মিথুনুপাত, অর্থাৎ মাল্টিপল প্রপোর্শন কি তিনটে, দুই বা তিন, তাদের যে গুণিতক হিসাবে, মানে দুটো বিক্রিয়া, দুটো এ আর বি যদি বিক্রিয়া করে তারা যেভাবে এ অনুপাতে বিক্রিয়া করবে, আর এ আর সি যদি বিক্রিয়া করে তারা যে অনুপাতে বিক্রিয়া করবে, তখন যদি আমি এ আর বি আর সি কে ভাবি, তাহলে তারাও ওই যে এ আর সি যে অনুপাত অনুযায়ী যে অনুপাত আমরা পাবো তার গুণিতক অথবা উপগুণিতক হিসেবেই কিন্তু আহ করবে, বিক্রিয়াটা করবো, ঠিক আছে। তো এটা বেসিক কেমিস্ট্রি চ্যাপ্টারেই আমরা আলোচনা করেছি। তো ওখানে তোমরা অলরেডি জানো, সেই জন্য আমি আর গেলাম না। এই ৪ টে সূত্রই কিন্তু যে যে তাদের যে বেসিসটা সেটা অ্যাটমিক থিওরি থেকে করা যায়। হ্যাঁ? এগুলোকে ব্যাখ্যা কিন্তু অ্যাটমিক থিওরি, ডাল্টনের অ্যাটমিক থিওরি করতে পারে। ঠিক আছে? ডাল্টনস অ্যাটমিক থিওরি কিন্তু এইগুলোকে ব্যাখ্যা করতে পারে। কিন্তু এর পরবর্তী যেটা আসে সেটাকে বলছে গে-লুসার্টস ল, সরি, গে-লুসার্টস ল। এইটা ব্যাখ্যা করতে পারে না। তো অর্থাৎ এটার ইম্পোর্টেন্স টা কি, এই ৪ টেকেই কিন্তু ব্যাখ্যা করতে পারে। একটাই শুধুমাত্র পারে না। ঠিক আছে? তো এইটা হলো এটা। তাহলে এর কিছু লিমিটেশন আছে, যেটা একটা অলরেডি আমরা দেখে নিয়েছি, সেটা হচ্ছে গিয়ার লুসার্টকে করে। কিন্তু যেটা সীমাবদ্ধতা আরো যেগুলো আছে, সেটা কি, একটা অণু সম্বন্ধে কিন্তু স্পষ্ট কোনো ধারণা এই থিওরি আমাদের দিতে পারে না। অণু সম্বন্ধে স্পষ্ট ধারণা কিন্তু এই থিওরি দিতে পারে না। কারণ এখানে সবকিছুই পরমাণু। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে, ডাল্টন যখন পরমাণু বলেন, উনি কি বলেন? উনি দুটো ধরনের কথা বলেন। যে একটা হচ্ছে যে মৌলিক পরমাণু, আর উনি বলেন যৌগিক পরমাণু। ওনার কিন্তু অণুর কনসেপ্ট ছিল না। মৌলিক পরমাণু আছে কি? যেগুলো মৌলিক পদার্থে থাকবে, মৌলিক পদার্থে যেগুলো থাকে সেগুলো উনি বললেন যে মৌলিক পরমাণু। আর এটা যৌগিক পদার্থে যেগুলো থাকে সেগুলোকে বললেন উনি যৌগিক পরমাণু। কিন্তু আমরা জানি যৌগিক পরমাণু বলে কিছু হয় না। প্র্যাকটিক্যালি একটা যৌগিক পদার্থ দুটো মৌলিক পদার্থের পরমাণু মিলে একটা যৌগিক অণু গঠন করে, এবং সেই যৌগিক অণু হচ্ছে তোমার কিনা এই যে যে যৌগিক পদার্থের একটা ফান্ডামেন্টাল ইউনিট। এরকম ভাবে মৌলিক অণু হতে পারে। ধরো আমি যদি দুটো উদাহরণ দিই তাহলে একটু বুঝতে পারবে মৌলিক পদার্থ, মৌলিক মানে পরমাণু আর এর পার্থক্য, মানে ভাবি অণু আর পরমাণু। এই হাইড্রোজেন একটা অ্যাটম ছিল। ধরো তুমি হাইড্রোজেন গ্যাস, আমি একটা কথা বলছি, তো হাইড্রোজেন গ্যাসের সব থেকে যে অবিভাজ্য কণাটা কি, এটা একটা হাইড্রোজেন অ্যাটম, ঠিক তো? এইটা ডাল্টন বলছে। আর উনি যখন বলছেন জলের কি, জলের উনি বলছেন ওখানে একটা H2 অ্যাটম আছে। ঠিক আছে? উনি বলছেন যে যা হোক কিছু একটা অ্যাটম আছে, উনি বলছেন না H2 আছে বা কি আছে, উনি বলছেন এটাও একটা অ্যাটম। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা থিওরি সেটা আমরা জানি সেটা কি, যে প্র্যাকটিক্যালি এরকম দুটো অ্যাটম আছে হাইড্রোজেনের, তারা মিলে, মানে প্র্যাকটিক্যালি এইভাবে ভাবতে পারো, এরকম একটা হাইড্রোজেন অ্যাটম আরেকটা হাইড্রোজেন অ্যাটম ছিল, এরা অ্যাটম, এরা মিলে একটা মলিকুল তৈরি করেছে। সেইটাই হচ্ছে, সেখান থেকে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন গ্যাসটা তৈরি হয়েছে। এবং এইটা কি, এখানে কি আছে, এটা হচ্ছে মলিকুল বা অণু, তাই তো? আর এখানে এখানে এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাটম বা পরমাণু। সিমিলারলি যখনই আমি H2O র কথা ভাববো, এটাকে ভাবি তাহলে কি আছে, এখানে এরকম একটা H অ্যাটম আছে, আরেকটা H অ্যাটম আছে, আরেকটা অক্সিজেন অ্যাটম আছে। এরা সব অ্যাটম। কিন্তু এরা ৩ জন মিলে একটা এরকম অণু তৈরি করেছিল। এরকম একটা অণু তৈরি করে। এটা হচ্ছে মানে এখন যে বর্তমান ধারণা যেটা এরকম। তবে সেই যে অনুসন্ধান ধারণা, সেটা উনি দিতে পারেন ডাল্টনের থিওরি অনুযায়ী।
তারপরে কি উনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। যদি আমরা জানি পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুর মধ্যে ফান্ডামেন্টাল কণা থাকে, যেটা নিয়ে আমরা আলোচনা করবো এই ক্লাসে। সেগুলো কি কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরো অ্যাকচুয়ালি 35টা অণুমিক কণা আছে, সাবঅ্যাটমিক পার্টিকেল। তো সেই তখন এগুলো আবিষ্কার হয়নি এবং ধারণা ছিল না। তো উনি বলেছিলেন পরমাণু অবিভাজ্য। তো সেইটা একটা ওনার সীমাবদ্ধতা। আর কি উনি বলেছিলেন পরমাণু সৃষ্টি বা ধ্বংস করা যায়, মানে যায় না, কিন্তু অ্যাকচুয়ালি যা করা যায় সেটা কি হবে? যেকোনো যদি আমরা একটা নিউক্লিয়ার রিঅ্যাকশন ভাবি, নিউক্লিয়ার রিঅ্যাকশন, নিউক্লিয়ার রিঅ্যাকশন কি? নিউক্লিয়ার বিক্রিয়াতে দুটো পরমাণু একটা প্রচন্ড হাই এনার্জিতে বিক্রিয়া করে নতুন কোনো পরমাণুর সৃষ্টি করে। অপরসাথে একটা দুটো পরমাণু ধ্বংস হয়ে গিয়ে নতুন পরমাণু সৃষ্টি হয়। এবং বিভিন্ন রশ্মি বেরিয়ে আসে, কখনো নিউট্রন বেরিয়ে আসে। আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি যখন পড়বো তখন সেটা জানতেও পারবো। অর্থাৎ নিউক্লিয়ার রিঅ্যাকশন যখন তৈরি হয়ে গেল তখন এটাও বোঝা গেল যে পরমাণু সৃষ্টি বা ধ্বংসও করা যায়। এমন নয় যে পরমাণু হচ্ছে একদম ঈশ্বরের মতো ওটা অবিনশ্বর কণা নয়। তো সেটা একটা আমাদের লিমিটেশন। আরেকটা কি বললেন উনি, যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে একই মৌলের পরমাণুর ভর এবং ধর্মগুলো আলাদা আলাদা। আপনি বলেছেন, মানে উনি বলেছিলেন একই মৌলের যে প্রতিটা পরমাণুর ভর এবং ধর্ম একই। কিন্তু যখন আইসোটোপ তৈরি হলো, আইসোটোপ কি? আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছিলাম, আইসোটোপ নিয়ে আমরা কথা বলব। আইসোটোপ নিয়ে আমাদের কথা বলতে হবে কারণ এই চ্যাপ্টারেই আইসোটোপ আমাদের আছে। আইসোটোপ আমাদের আছে। তো আমরা আইসোটোপ কি সেটা নিয়ে শিখবো। পরবর্তী ক্লাসেই হয়তো আমরা পেলে সেই আইসোটোপ, আইসোটোন, আইসোবার সব নিয়ে আলোচনা করবো। তাও জাস্ট আমি বলে রাখি একটা উদাহরণ দিয়ে, এই যে দুটো জিনিস বললাম, দুটোই কি কার্বন অ্যাটম, দুটোই কার্বন পরমাণু। তাদের পরমাণু ক্রমাঙ্ক ৬, কিন্তু এরা দেখো এটা ১২, এটা এটা কি বলে? এটাকে মাস বলা হয়। আমি আবার বলছি যেগুলো আমরা ডিসকাস করবো প্রতিটা জিনিস নিয়ে একটা করে, কোনটা মাস নাম্বার, কোনটা অ্যাটমিক নাম্বার, এটা এই চ্যাপ্টারেরই এগুলো পার্ট। কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য বলছি। এরকম কার্বনের তোমরা হয়তো শুনেও থাকবে যে কার্বনের আইসোটোপ আছে ১২, ১৪। অর্থাৎ কি দুটো সেম অ্যাটম, কিন্তু তাদের মধ্যে থাকা নিউট্রন সংখ্যা পরিবর্তনের জন্য তাদের মাসটা বদলে যায়। এবং মাসটা বদলে যাওয়ার ফলে তাদের ধর্ম একটু আলাদা, ভাগ তো আলাদা হলেই মাস বদলে গেল, ধর্ম তো মাস হচ্ছে বদলে যায়। এই জিনিসটা হচ্ছে আইসোটোপ। তাহলে এইটা যে ডাল্টনের পরমাণু বা ডাল্টন বলেছিল যে সমস্ত এটমের একই মৌলের সব এটম গুলোর তোমার হচ্ছে একই হবে, এটা হচ্ছে নিঃসারী নির্গমন। এটাও হচ্ছে ওর একটা এ। আরেকটা জিনিস কি, ওই যে স্থির অনুপাত, আমি আগের ইয়েতেই বললাম স্থির অনুপাত নিয়ে। দেখো আগের এতে আমি কি বললাম, এখানে যখন কথা বলছিলাম যে these are এই যে বললাম না যে কম্বাইন্ড ইন এ ফিক্সড রেশিও। তো ফিক্সড রেশিও তে যে কথা সেটাও থাকছে না কখন? সেটাও থাকছে না তখন যখন তোমার হচ্ছে কিনা নন স্টয়চিওমেট্রিক যৌগ, নন স্টয়চিওমেট্রিক যৌগ গুলো যখন আসছে। নন স্টয়চিওমেট্রিক যৌগের আরেকটা কেমিস্ট্রির নাম আছে, সেটা কি? পার্থেলেডীয় যৌগ বলে ওদের। যৌগটা কেমন জানা জানো তো? ধরো AB নিলাম, তো AB2 তোমরা জানো, AB3 জানো, এগুলো হচ্ছে নরমাল, এগুলো হচ্ছে মানে এগুলো ডালটনীয় যৌগ। এরা হচ্ছে ডালটনীয় যৌগ। আর ধরো এরকম এলো A.75, এটা একটা হলো। বা ধরো AB1.25, এদেরকে বলা হয় পার্থেলেডীয়। এদেরকে বলা হয় পার্থেলেডীয় যৌগ। বোঝা গেল তো? এনি ডাউট টিল নাও? হ্যালো, হ্যালো গৌরব, are you there? Okay, probably some internet connection over there. Okay, so when you will come, I can ask. তো কি বলছিলাম, নন স্টয়চিওমেট্রিক যৌগ বা পার্থেলেডীয় যৌগ, ঠিক আছে? তো সেইগুলোতেও এই যে স্থির অনুপাতে বিক্রিয়া করে না, অর্থাৎ সেটাও একটা ডাল্টনের অ্যাটমিক চেইনের কিন্তু ড্রব্যাক। আর অবশ্যই গেলুসাকের সূত্র, যেটা আমরা বারবার বললাম, যে গেলুসাকের সূত্র হচ্ছে ডাল্টন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা যায় না। তো এই জিনিসটা অব্দি ছিল, এটা হচ্ছে প্রিমিটিভ একটা মডেল ডাল্টনের, যেখান থেকে তোমার হচ্ছে এগুলোকে ব্যাখ্যা করেছিল। বেশ কিছু জিনিসকে ব্যাখ্যা করা যায়, তার বেশ কিছুটা গুরুত্ব আছে এবং একটা কিছু কিছু গুরুত্ব নেইও।
মানে তার সীমাবদ্ধতাও আছে। সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম ডাল্টনের অ্যাটম। তাহলে এরপরে আমাদের যে জিনিসটা আমরা দেখো এই যে যখন এগুলো সবকিছু কিন্তু ১৮০০ সালের কথা হচ্ছে। ১৮১০, ১৮০৮ সালে ডাল্টন সেই থিওরি। তো অ্যাকচুয়ালি যখন ওই মানে 19th সেঞ্চুরির শেষ দিকে এবং তোমার ভাবতে পারো যে বিংশ শতাব্দীর যে শুরুতে সেই সময়টাতে না বিভিন্ন কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশন কিছু পরীক্ষার ফলাফল সেগুলো আসতে শুরু করলো। ঠিক আছে? তো সেগুলো যখন আসতে শুরু করলো, সেইগুলোর ফলে বিভিন্ন নতুন অবজারভেশন থেকে বিভিন্ন আ কণার আবিষ্কার হয়। যেগুলো কিনা ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ঠিক এই যে কণাগুলো, ডাল্টন কিন্তু কখনো ধরেনি। ডাল্টন সবসময় ভেবেছিল যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। কিন্তু এখানে বিভিন্ন আরো পরীক্ষা সেগুলো আমরা একটা করে বলবো এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো তোমার সিলেবাসে আছে। এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো সেখান থেকে কি বোঝা গেল? না সেখান থেকে অ্যাকচুয়ালি যে পরমাণু সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেল। অর্থাৎ ডাল্টন যেটা কি বলেছিল? ডাল্টন বলেছিল যে পরমাণু হচ্ছে কিনা অবিভাজ্য। পরমাণু কোনো কিছু নেই মানে আর কিছু থাকে না পরমাণুকে ভাঙলে আর কিছু পাওয়া যাবে না বা ভাঙাই সম্ভব নয় রাদার। কিন্তু পরবর্তীকালে এই যে বিভিন্ন বিংশ শতাব্দীতে যেসব কিন্তু এক্সপেরিমেন্টাল অবজারভেশন থেকে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলোর সম্বন্ধে ধারণা আসতে শুরু করলো। তো সাধারণত এই যে ধরনের জিনিসগুলোকে এগুলোকে অবপারমাণবিক কণা বা ইংরেজিতে বললে সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয়। সাব অ্যাটমিক পার্টিকেল বলা হয় এবং এই সাব অ্যাটমিক কণা অ্যাকচুয়ালি ৩৫ ধরনের সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া গেছে। সাব অ্যাটমিক পার্টিকেল ছাড়াও এগুলোকে ফান্ডামেন্টাল পার্টিকেলও বলা হয় বা বাংলায় বললে হচ্ছে উপাদান কণা। পরমাণু যেগুলো নিয়ে গঠিত হয় সেজন্য পরমাণু পারমাণবিক বা সাব অ্যাটমিক পার্টিকেল বা অবপারমাণবিক কণাও বলা হয়। অর্থাৎ ৩৫ ধরনের এবং কণার সন্ধান পাওয়া গেছে। তাদেরকে মূলত ৩ টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থায়ী বা পার্মানেন্ট, একটা হচ্ছে অস্থায়ী, আরেকটা হচ্ছে সংমিশ্র। স্থায়ী কি? যাদের হচ্ছে স্থায়ী অর্থাৎ পরমাণুর বাইরেও যাদের অস্তিত্ব পাওয়া গেছে। ঠিক আছে? পরমাণুর বাইরেও যাদের অস্তিত্ব পাওয়া গেছে এবং আমরা বুঝতে পারবো যে পরমাণুর বাইরে ইলেকট্রন কিভাবে আবিষ্কার সেটা আমরা ডিসকাস করব। তো যাদের পরমাণুর বাইরে অস্তিত্ব পাওয়া গেছে তাদেরকে বলে স্থায়ী। আর অস্থায়ী অর্থাৎ যাদের কোনো অস্তিত্ব নেই। পরমাণুর বাইরে গেলেই আর কোনো অস্তিত্ব তাদের নেই। পরমাণুর বাইরে কোনো অস্তিত্ব নেই এদের। আর সংমিশ্র হলে মাঝামাঝি মানে পাওয়া যায়, পাওয়া যায় না। তো যেরকম স্থায়ী কণা কি? তোমরা সবাই জানো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমি কি করে রেখেছি? ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন এবং পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো এরা হলো অস্থায়ী। আর সংমিশ্রণ এটা ডয়টেরন। মাথায় রাখবে এটা কিন্তু ডয়টেরিয়াম নয়, হ্যাঁ? এটা ডয়টেরিয়াম নয়। ডয়টেরিয়ামের সঙ্গে ডয়টেরিয়াম মানে কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ। এইটা হলো ডয়টেরিয়াম। এটা ডয়টেরন, এটা আলাদা কণা। আর কি আলফা কণা? আলফা কণা একটা কণা। আলফা কণা আমরা রাদারফোর্ডের মডেল যখন পড়বো তখন আমরা আলফা কণা নিয়ে আলোচনা করবো। আলফা কণা কি পার্থক্য কি নেই। তো এই ৩ ধরনের মানে ৩ ধরনের এবং মূলত ৩৫ ধরনের পাবেন। আর আমাদের কিন্তু পুরো সিলেবাসের আলোচনা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়েই হবে। আমাদের বাকিগুলো জানার দরকার নেই। আলফা কণা আমরা আলোচনা করবো অবশ্যই কারণ ওই মডেলের ক্ষেত্রে এটা জরুরি বলে আমরা সেই নিয়ে আলোচনা করব। তো মূলত এই ৩ টে কণা পাওয়া যায়। তো এইখানে আমরা কি বিভিন্ন যেসব যে নতুন অবজারভেশন গুলো আসতে শুরু করলো, এইগুলো নিয়ে অ্যাকচুয়ালি সেগুলো আসার ফলেই এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো আবিষ্কার করা সম্ভব হয়েছে। এবং সেগুলো নিয়ে আমরা আলোচনা করার আগে আমরা জাস্ট একটু বলে নেই, এই কথাটা একটু মাথায় রাখবেন। লাইক চার্জেস রিপেল ইচ আদার অ্যান্ড আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। অর্থাৎ সম আধান যুক্ত কণা পরস্পরকে
আকর্ষণ করে এবং উল্টো দিকে যদি আ বিষম আধানযুক্ত কণা হয়, আধানযুক্ত কণা পরস্পরকে আকর্ষণ করে, হ্যাঁ? এইটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে প্রতিটা আমি যেসব এক্সপেরিমেন্ট গুলো নিয়ে কথা বলবো এখন, এই আগামী কিছু মিনিট ধরে, সেইখানে তোমাকে এইগুলো মাথায় এই মানে এই কথাটা মাথায় রাখলেই তোমার বুঝতে হবে। ঠিক আছে? তো সাধারণত কি থেকে এসছে জানো তো? ডিসকভারি ইলেকট্রন মাইকেল ফ্যারাডে বলে একজন বিজ্ঞানী। উনি মেইনলি কি করেছিলেন যে উনি অ্যাকচুয়ালি দেখান যখন একটা ইলেক্ট্রোলাইট এখানে ধরো লিখে রেখেছি। তো পড়ে নিই তারপর তোমাকে বোঝাচ্ছি। কি Michael Faraday showed that if electricity is passed through a solution of an electrolyte, ইলেকট্রোলাইট কি সেগুলো তোমরা পরবর্তীকালে ইলেকট্রন চ্যাপ্টারে 11 এ বা 11 এ নেই 12 এ আছে। তখন আরো ভালো করে বুঝতে পারবে ইলেকট্রোলাইট হলো সেই কণা, এটার একটা উদাহরণ আমি দিয়ে দিই সেটা বুঝতে পারবে তাহলে NaCl যেটা ধরো এটা দিচ্ছে তুমি যখনই কোনো একটা জলে দেবে বা কোনো একটা লবণে দেবে, জলে নেবে। তাহলে এরা আর কোনো NaCl বলে কিছু থাকে Na+ এবং Cl- এ বিশ্লিষ্ট হয়ে যাবে। তো এরকম একটা ইলেকট্রোলাইটের সলিউশন এ যখন উনি আ কেমিক্যাল মানে দেখেছিলেন ইলেকট্রিসিটি পাস করিয়ে যে ক্যাথোড এবং অ্যানোডের বিভিন্ন জিনিসগুলো ডিপোজিট হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে ডিপোজিট কিভাবে হচ্ছে আমি বললাম NaCl থেকে কি হবে? একটা Na+ আর Cl- তৈরি হবে। এবার কোথাও একটা দুটো ইলেকট্রোড আছে একটা জায়গায় Na+ টা মানে Na ডিপোজিট হচ্ছে, আরেকটাতে ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে। এই যে দুটো মানে Na+ থেকে Na হতে হলে কি লাগবে? Na+ এর মধ্যে কি আছে প্র্যাকটিক্যালি? Na+ এর মধ্যে প্র্যাকটিক্যালি আছে, কারণ আমি Na+ এর কথা বলছি। Na+ তোমরা একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, তোমাদের ক্লাস 10 এই সেটা মুখস্থ হয়ে যাওয়ার কথা। ১ থেকে ২০ অব্দি কিন্তু এবং পারলে ভালো হয় ১ থেকে ৩০ অব্দি প্রতিটা যে তোমার এটম গুলো আছে না, তাদের অ্যাটমিক নাম্বার তো মাস্ট অ্যাটমিক নাম্বার লিখে রেখে দিন। তাহলে তোমাদের অপেক্ষা হচ্ছে ১ থেকে ২০ অ্যাটমিক নাম্বারের অ্যাটম গুলো উইথ মাস। এইটা হচ্ছে মাস, হ্যাঁ? উইথ মাস এগুলোকে মনে রাখতে হবে। ১ থেকে ২০ অব্দি। সোডিয়াম আমরা কত জানি? সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? ১১। ১১ মানে কি? যত অ্যাটমিক নাম্বার হয় নাম্বার অফ প্রোটন মানে প্রোটন কটা আছে ওর মধ্যে? ১১ টা আছে। যদি ১১ টা প্রোটন থাকে কটা ইলেকট্রন থাকা উচিত? নাম্বার অফ ইলেকট্রন কটা থাকা উচিত? উচিত ১১ টা, হ্যাঁ? উচিত ১১ টা। কিন্তু এখানে প্লাস আছে। প্লাস যদি থাকে প্লাস যদি থাকে তাহলে কটা আছে ওখানে? ১১ টা নিশ্চয়ই নেই, টা আছে ১০ টা। যেহেতু প্লাস আছে। তাহলে এখানে একটা প্লাস আছে। তাহলে সোডিয়াম প্লাস ছিল। ধরেন আমি একটা উদাহরণ দিয়ে বলছি তোমার। এখন এই যে একটা ইলেকট্রোড এটা একটা ইলেকট্রোড আমার। এই ইলেকট্রোড একটা এই ইলেকট্রোডটাতে সোডিয়াম ডিপোজিট হচ্ছে। অর্থাৎ কি হচ্ছে? সোডিয়াম ডিপোজিট হতে হলে একটা ইলেকট্রন লাগছে। সিমিলারলি যদি আমার কোথাও একটা ক্লোরিন মাইনাস থেকে ক্লোরিন তৈরি হতে হয়, ক্লোরিন গ্যাস, তাহলে ওটা কি হচ্ছে? ক্লোরিন গ্যাস যদি হতে হয় এখানে একটা ক্লোরিন ইলেকট্রন বেশি আছে, মানে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাই তো? ওকে যদি এটা আপ ক্লোরিন হবে যদি প্যানেট করতে হয়, তাহলে এরকম একটা ইলেকট্রনকে এবার E- দিয়ে লিখতে হবে। ওর নাম ইলেকট্রন বলছি। এই যে ইলেকট্রন ছাড়া বা হচ্ছে ফ্যারাডে সেটা বুঝতে হবে যে আমি একটা ইলেকট্রোলাইট নিচ্ছি আর যে আমার যে ইলেকট্রন মানে যে ক্যাথোড বা অ্যানোড যেটা সে বলে ইলেকট্রোড, সেখানে একটা ধাতু তৈরি হচ্ছে বা গ্যাস ধীরে, ধীরে উৎপন্ন হচ্ছে। অর্থাৎ একটা কিছু নেগেটিভ আধানযুক্ত কণা তৈরি আছে এবং সেটার যে আবিষ্কার সেটা ফ্যারাডেই ধরা হয়। অনেকেই ক্যাথোড রে আবিষ্কার করে। তো এখানে দেখো ছবিটা উপরে আমি লিখে ফেলেছি। তাও আশা করি বুঝতে পারবে। আমি জাস্ট একটু এটাকে সরিয়ে নিই এখান থেকে, তাহলে বোঝা যাবে। ঠিক আছে? তো এইরকম উনি কি করেছিলেন প্র্যাকটিক্যালি এটা বোঝার পরে উনি একটা ক্যাথোড টিউব বানান, হ্যাঁ? উনি একটা ক্যাথোড টিউব বানান। তো ক্যাথোড টিউবে কি আ বানান উনি? ক্যাথোড টিউব হচ্ছে নাথিং বাট আ যে একটা মেটাল ইলেকট্রোড আছে দুটো, সেটাকে একটা কাঁচের মধ্যে সিল করা আছে, হ্যাঁ? সিল করা দুটো
মেটাল ইলেকট্রোড। তার মেটাল ইলেকট্রোড দুটো মানে কি, একটা হচ্ছে তোমার ক্যাথোড, একটা হচ্ছে অ্যানোড, আর একটা হচ্ছে তোমার ক্যাথোড। ঠিক? একটা হচ্ছে অ্যানোড, একটা হচ্ছে ক্যাথোড। ক্যাথোড সেটা হচ্ছে নেগেটিভ চার্জের ভাগ, অ্যানোড হচ্ছে পজিটিভ চার্জের ভাগ। তো উনি এরকম একটা জিনিস বানান, একটা মেটালের স্টিল ইলেকট্রোড। ওর মধ্যে কি করেন? উনি একটা মানে ভেরি লো প্রেসারে, কম প্রেসারে গ্যাস রাখা হয়। সাধারণত উনি ডিস্টিল গ্যাস রেখেছিলেন, গ্যাস রেখেছিল। তারপরে কি করেন? একটা প্রচন্ড হাই ভোল্টেজ দেন। ঠিক আছে? তো এইটা হচ্ছে একটা এই সেটআপটা আমি ওইজন্য একটা এঁকে রেখেছি। এরকম একটা আছে। এখান থেকে ভ্যাকুয়াম পাম্পটা কেন দিয়েছে? ভ্যাকুয়াম পাম্পটা দিয়ে মেইনটেইন করা যায় এখান থেকে মেইনটেইন তো মেইনটেইন দা প্রেশার। উনি কতটা কি প্রেশার রাখবেন সেটা ভ্যাকুয়াম পাম্প মেইনটেইন করতে হবে। এরকম একটা সিল, তারপরে এটা ভ্যাকুয়াম পাম্পের ভাই তো তারপরে এটা তাহলে সিল হয়ে যাবে। এরকম একটা জিনিসে উনি এটা হাই ভোল্টেজ দেন। হাই ভোল্টেজ দিয়ে কি দেখতে পান? যে গ্যাসের মধ্যে স্পার্ক হচ্ছে এবং একটা কিছু কণা সেইটার আ মানে যখন সাফিসিয়েন্টলি হাই ভোল্টেজ এপ্লাই করা হয়েছে ইলেকট্রোডের মধ্যে, তখন দেখছি যে একটা কারেন্ট, মানে ধরো এখানের মধ্যে কিন্তু কানেকশন নেই। এই ক্যাথোড এবং অ্যানোড মাঝে শুধুমাত্র একটা গ্যাসই আছে। তারপরেও দেখছি যে একটা কারেন্ট হচ্ছে ফ্লো করছে। মানে এইখানটা তো নো কানেকশন। এখানে কিন্তু কোনো ডিরেক্টলি কানেকশন নেই। এখানে এখানে নো কানেকশন, এখানে শুধুমাত্র একটা গ্যাস আছে। এখানে শুধুমাত্র একটা গ্যাস আছে। তারপরেও দেখছে কারেন্ট হচ্ছে ফ্লো করছে। অর্থাৎ এই মাঝ দিয়ে কিছু তো একটা যাতায়াত করছে এবং এই যে ফ্লোটা ফ্রম নেগেটিভ ক্যাথোড টু পজিটিভ অ্যানোড যেটা যাচ্ছে, সেইটা হচ্ছে কিনা এই পরবর্তীকালে বুঝতে পারেন যে সেটা ইলেকট্রন। তো উনি বললেন যে সেটা অবভিয়াসলি একটা নেগেটিভ থেকে পজিটিভে যদি যায়, তো সেই যে রেটাকে উনি নামলেন ক্যাথোড রে, বা কিছু একটা কণা যাচ্ছে সেটাকে বলেন ক্যাথোড রে পার্টিকেল। ঠিক আছে? তো এটাকে আরো ভালো করে কিভাবে বোঝা গেছিল? আ ভালো করে যেটা বোঝা গেছিল সেটা হচ্ছে উনি কি করেন না, তো এই যে এইখানটাতে আমি কালারটা চেঞ্জ করে নিই তাহলে বোঝাতে পারবো। উনি এইখানটাতে প্র্যাকটিক্যালি একটা কি করলেন জানো? এই যাই আ সেকেন্ড চেঞ্জ করে নিই। হ্যাঁ, এইখানটাতে না, এই যে এই কাঁচটাতে, এই দেওয়ালটাতে উনি একটা ফ্লোরোসেন্ট লেবেল করলেন। একটা ফ্লোরোসেন্ট মেটাল লাগাবো, হ্যাঁ? একটা ফ্লোরোসেন্ট মেটাল লাগিয়ে দিলেন। কি তার সেটা মেইনলি আরো অনেক কিছুই হতে পারে। কিন্তু উনি যেটা লাগালেন তার নাম হচ্ছে জেডএনএস। আচ্ছা, কালারটা বোঝা যাচ্ছে না। কালারটা কিন্তু বোঝা যাচ্ছে না, তারপর চেঞ্জ করে নিই। হ্যাঁ, উনি একটা জেডএনএস নামের একটা লাগাবেন। জিঙ্ক সালফেট। এটা কিন্তু ফ্লোরোসেন্ট। এর স্টাইলটা হচ্ছে এগেইন এটা একটা ফ্লোরোসেন্ট একটা মেটেরিয়াল। এবং কি করলে এই যে অ্যানোডটাকে এখানে এবং পারফোরেটেড করে কিছু ছিদ্র করে দিলেন, কিছু ছিদ্র করে দিলেন। তাহলে কি হবে এখন? এই যে এখান থেকে যদি কেউ যাচ্ছিল, এরকম একটা ক্যাথোড রে বা ক্যাথোড রে পার্টিকেল যদি যাচ্ছিল, ক্যাথোড রে বা ক্যাথোড পার্টিকেল যদি যায়, তাহলে এই ফ্লোরোসেন্স এর উপর কিছু স্পট তৈরি হবে এখানে, এবং এক্সাক্টলি সেটাই করব। এই ফসফোরেসেন্ট রেটকে ফ্লোরোসেন্ট বা ফসফোরেসেন্ট ফসফোরেসেন্ট মেটাল লাগাবো। তো এইখানে তাহলে কিছু স্পট তৈরি হবে। তো যে স্পট তৈরি হয়েছে তার মানে কি? নিশ্চয়ই ছিদ্রগুলো, যেখানে ছিদ্র তার লম্ব স্থানগুলোতে স্পট তৈরি হচ্ছে। তার মানে কিছু একটা এটা দিয়ে গেছিল। এটাই ছিল ওনার আ ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। তাহলে এখান থেকে যে রেজাল্ট গুলো কি পাওয়া গেল? যে একটা যে রে হচ্ছে ক্যাথোড রে, যার নাম ক্যাথোড রে, যেটা কিনা তোমার হচ্ছে এই থেকে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, ১ম কথা। এবং তাকে খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না বলে আমাদের কি করতে হয়? খালি চোখে দেখা যায় না বলে আমরা হচ্ছে একটা ওই যে জিঙ্ক সালফাইড লাগিয়েছিলাম। এবং সবথেকে ইম্পোর্টেন্ট জিনিস তুমি ওখানে মাথায় রাখবে, মানে আমি জাস্ট একটা গল্প করছি বলে সেটা বলে রাখি। সেটা হচ্ছে যে টেলিভিশন ছিল না? আমাদের যে টিভি, এই টিভির ভেতরেও কিন্তু পুরোনো যে টিভি, সেখানেও ওই ক্যাথোড রে-র মেকানিজমই কিন্তু ইউজ করা হয়েছে। ঠিক আছে? এই ক্যাথোড রে মেকানিজম দিয়েই ওই টিভি গুলো ফ্লোরোসেন্ট ভাবে ওই স্পট তৈরি করা হতো। তো খালি চোখে দেখা যায় না, কিন্তু অবশ্যই আমরা ফ্লোরোসেন্ট মেটাল বা ফসফোরেসেন্ট মেটালের আ যদি সাহায্য নিতে পারি, তাহলে আমরা সেই ক্যাথোড ব্রেক করতে পারবো। তারপরে কি? যে কোনো যদি ম্যাগনেটিক বা ইলেকট্রিক প্রভাব না থাকে, তাহলে এই যে রেটেড সরলরেখাতে যাতায়াত করে।
মানে সোজা সোজা যায় যেখান থেকে, কারণ ওই কারণে সিদ্ধ করলে ডিরেক্টলি যাচ্ছে। আরেকটা উনি দেখলেন, এইটাকে একটু মডিফাইড ক্যাথোড রে করে দেখেন। সেখানে মাঝে একটা লম্ব হবে, ওই ক্যাথোড রেটা লম্ব হবে ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড হয়। সেখান থেকে যেটা উনি দেখতে পান সেটা কি, না যে ক্যাথোড রেটা নেগেটিভ, মানে যদি কোনো ইলেকট্রিক বা ম্যাগনেটিক প্রভাব দিয়ে দেওয়া হয় একটা ফিল্ড, এটা প্রভাব আমি লিখেছি, এটার মানে কি ইলেকট্রিক বা ম্যাগনেটিক, ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড একটা যদি ওখানে লাগানো হয় তাহলে দেখছি যে একটা নেগেটিভ কণার মতো ব্যবহার করে। দেখো নেগেটিভ কণার মতো ব্যবহার করা বোঝার জন্য ফিল্ডেরও খুব বেশি দরকার নেই। আমি কি জানি ক্যাথোড এখানে আছে আমার ক্যাথোড, ক্যাথোড নিজে হচ্ছে নেগেটিভলি চার্জ, ওইখানে কি আছে অ্যানোড, এটা হচ্ছে পজিটিভলি চার্জ। এইটা স্পন্টেনিয়াসলি এই লাইটটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, বা যে পার্টিকেলটা সেটা এই দিক থেকে এদিকে যাচ্ছে। অর্থাৎ এই পার্টিকেলটা নিশ্চয়ই নেগেটিভলি চার্জ করছে। কারণ আমরা প্রথমেই বলে শুরু করেছিলাম যে লাইক ডিসলাইক, মানে যেটা বলেছিলাম না যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম আধান আকর্ষণ করে। অর্থাৎ আকর্ষণ যদি করছে পজিটিভ ক্যাথোড, কারণ নিশ্চয়ই এটা নেগেটিভ, এবং সেটা ফিল্ড অফ রেসপেক্টেও বোঝা গেল। তো উনি যে বললেন যে নেগেটিভলি চার্জ যে পার্টিকেল তাদের নাম দিলেন উনি ইলেকট্রন। ঠিক আছে, এইটা হলো একটা প্রথম খুব ইম্পর্টেন্ট একটা ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। সেখান থেকে এত কিছু জিনিস বোঝা গেল এবং প্রথম ইলেকট্রন সম্বন্ধে বলা গেল। আরেকটা কি দেখলেন, যে গ্যাসটা আমরা বলেছি লো প্রেসারের গ্যাস, গ্যাসটাকে যখন চেঞ্জ করে দিচ্ছে, অন্য কোনো গ্যাস নিচ্ছে, তো অন্য কোনো গ্যাস নেওয়ার সঙ্গেও কিন্তু এই জিনিসটা আহ, মানে তার উপরে ডিপেন্ড করে না। ঠিক আছে, যা খুশি আমি গ্যাস নিই ওটার উপর কিন্তু ডিপেন্ড করে না। তাহলে আমরা কি বুঝতে পারছি যে গ্যাসের উপর যেহেতু ডিপেন্ড করে, তাহলে একটা গ্যাসের প্রপার্টি নয় বা কোন গ্যাস আছে তার উপর ডিপেন্ডই করে না, এটা একটা বেসিক কনস্টিটিউয়েন্ট, মানে এটা সমস্ত অ্যাটমের মধ্যেই থাকতে পারে। এই যে কথাটা ইলেকট্রন আমরা বলি যে কোনো বড় বড় মধ্যেই থাকবে, এটা হচ্ছে হতে পারে, তাহলে এটা বেসিক কনস্টিটিউয়েন্ট যেটা, সেই কথাটাও কিন্তু এই এই ক্যাথোড রে এক্সপেরিমেন্ট, কারণ গ্যাস গুলো আমি চেঞ্জ করে দেখলাম, বিভিন্ন গ্যাস লাগালাম, তখন একই রকম থাকবো বলে সেটাও আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, তো সেইখান থেকে উনি অ্যাকচুয়ালি ফ্যারাডে হচ্ছে এই জিনিসটা ক্যাথোড রে টা করে। পরবর্তীকালে যে থমসন প্রথম যিনি চার্জ টু মাস রেশিও, মানে একটা পার্টিকেল পেলেই ধরুন আমি পার্টিকেলের চার্জটা যে নেগেটিভ সেটা বুঝতে পেরেছি। জে থমসন 1897 সালে প্রথম ওই যে কতটা ওর চার্জ বা কতটাই যে মাস, এই জিনিসটাকে থমসন প্রথম ব্যাখ্যা করেন। তো উনি কি করেন, উনি প্র্যাকটিক্যালি এরকম একটা সেট আপ বানান। ওই জাস্ট ক্যাথোড টিউবটাই, হ্যাঁ ক্যাথোড টিউবটাকেই নিলেন উনি, কিন্তু জাস্ট ওটাকে একটু মানে এরকম একটা কি করলেন বললাম না যে মডিফাইড করে এখানে একটা একটা ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়েছে, এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, আর এই যে দুটো প্লেট লাগানো আছে এটা প্র্যাকটিক্যালি একটা ইলেকট্রিক ফিল্ড। অর্থাৎ এই যে কথাটা বললাম যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের উপরে একটা নেগেটিভ চার্জ পার্টিকেলের মধ্যেই বিহেভ করে, সেই জিনিসটা। তো এখান থেকে ক্যাথোড থেকে অ্যানোডেরটা উনি কি করেছেন, এই ক্যাথোড থেকে অ্যানোডের এখানে একটা ফুটো করে দিয়েছে, ফুটো করে এখানে একটা ফ্লোরোসেন্ট পর্দা, ফ্লোরোসেন্ট স্ক্রিন লাগিয়েছে, যেটা আগের ক্ষেত্রে ফ্লোরোসেন্ট ছিল না, কিন্তু ফসফরাস ছিল, জেডএনএস ছিল, লাইট জেডএনএস কিছু একটা দিয়েছে যেটা ফ্লোরোসেন্ট। তো এখান থেকে অ্যানোডের ক্যাথোডে দিয়ে যাচ্ছে, ওই পার্টিকেলটা কি করেছে, দুটো একটা ম্যাগনেটিক ফিল্ড আর একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটি বেসিক্যালি ক্যাথোড এবং অ্যানোড, মানে এর মাঝে একটা ফিল্ড তৈরি করা আছে, প্লেট ফিল্ড। তো ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে। এইটা থেকে উনি অ্যাকচুয়ালি জে থমসন যেটা করলেন, সেটা হচ্ছে চার্জ টু মাস রেশিওটাকে বের করলেন। কি করে বের করলেন বলো? ধরো ম্যাগনেটিক ফিল্ডটা নেই, হ্যাঁ যখন কোনো ম্যাগনেটিক ফিল্ড নেই, এই ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি অফ করেছি, এটাকে আমি যখন অফ করেছি, যখন অফ করেছি তখন তাহলে ইলেকট্রিক ফিল্ড আমি যে ডিপেন্ডিং আপন আমি কতটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, যদি কিছু না থাকতো আমরা কি জানি এই স্পটটা বি তে পৌঁছতো, যদি এটা হচ্ছে নো ফিল্ড, ঠিক আছে, আমি ধরে নিলাম শুধু এখন ইলেকট্রিক ফিল্ডটাকে দিয়েছি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কেমন দিচ্ছি সেটার উপরে ধরো এইটা আমার ইলেকট্রিক ফিল্ডে আসছে, আমি এই দিয়ে লিখলাম। ইলেকট্রিক ফিল্ড বন্ধ করে আমি ম্যাগনেটিক ফিল্ডকে দিয়ে, তাহলে এইটা আবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে আসছে, ডিক্লেট করবে, আমি বলেছি না ডিক্লেট করবে। তাহলে আমার এরকম একটা জিনিস হলো, তাহলে আমি যদি এখন বাই টিউনিং, ধরো যে বাংলায় লিখি
ইলেকট্রিক এবং ম্যাগনেটিক প্রভাব প্রভাবকে কন্ট্রোল করে আমি আবার এ টু বি বা সে টু বি, এই বি পজিশনটা যেটা কোনো উইদাউট এ সেখানেও আমি আসতে পারি। আমি ইলেকট্রিক ফিল্ডটাকে একটা ফিক্স করলাম, ম্যাগনেটিক ফিল্ডটাকে টিউন করে আমি ওখানে নিয়ে গেলাম, বা ম্যাগনেটিক ফিল্ডটাকে ফিক্স করলাম বা ইলেকট্রিক ফিল্ডটাকে টিউন করে আমি বি পজিশন, যেটা উইদাউট ডিফ্লেকশন যে পজিশনটা, সেই পজিশন নিয়ে আসতে পারি। অর্থাৎ কতটা ফিল্ড দিলে ওইটা আগের পজিশনে ব্যাক করছে এই জায়গাটা থেকে, তাহলে কি হবে, এটা মাস এবং চার্জের উপর ডিপেন্ড করেই হবে। এই জন্য ওইখান থেকে এটা একটা কনসেপ্টটা, এটা এখান থেকে উনি মাস চার্জটাকে ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, ঠিক আমি লিখে রেখেছি যে বাই কেয়ারফুলি ব্যালেন্সিং ব্যালেন্সিং দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস, যেটা আমি এরকম ভাবে বোঝালাম। হ্যাঁ, তো সেইটা করে উনি বের করলেন। তাহলে এখানে কি দেখলেন উনি, যে নেসেসারি যে অবজারভেশন গুলো ওনার, সেটা কি? সেটা হচ্ছে যে একটা, the magnitude of the negative charge on the particle, the greater the magnitude of the charge on the particle, greater the interaction of the electric magnetic field, and thus greater is the difference. অর্থাৎ কি বললেন, যে যত সরি যত বেশি চার্জ থাকবে পার্টিকেলটাতে, তত ডিফ্লেকশন হবে। মানে আমি আগের ছবিতে যদি ফিরে যাই, তাহলে তত ওই বি থেকে এর দিকে যাবে, বা বি থেকে সি এর দিকে যাবে, তাই তো? এটা একটা দেখলেন উনি, যে নেগেটিভ চার্জ যেটা আছে তত ম্যাগনেটিক চার্জটা বাড়ছে, তত হচ্ছে বেশি হচ্ছে। দেন যত মাস বেশি, তাতে কিন্তু উল্টো, যত ভর কম তত উনি পেলেন ডিফ্লেকশন। ঠিক আছে, দুটো। আরেকটা কি পেলেন, যে যত আমি ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটাকে বাড়াচ্ছি, হ্যাঁ না, যত আমি যত হচ্ছে ওই পাথ থেকে বেশি ডিফ্লেক্ট করছে, যত আমার স্ট্রেংথটা বেশি হচ্ছে, তত মানে আমি অ্যাকচুয়ালি ভোল্টেজ বাড়াচ্ছি বা স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি। সেটা ভোল্টেজ বাড়ালে এটা কি, ইলেকট্রিক ফিল্ডের কথা বলা হচ্ছে। সিমিলারলি এটা ম্যাগনেটিক ফিল্ডের কথা বলা হচ্ছে, যত আমি স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি, তত বেশি ডিফ্লেক্ট করছে। তো এই জিনিসগুলো মেনলি পেলেন। এবার এখান থেকে উনি যেটা ওটা বের করলেন, সেটা হচ্ছে ই বাই এমই। ই বাই এমই কি? ই হচ্ছে তোমার, এমই হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন ইন কেজি, আর ই হচ্ছে ম্যাগনিটিউড অফ দ্য চার্জ। উনি চার্জ বাই মাসের রেশিও, উনি কিন্তু চার্জ বের করতে পারেননি বা মাস বের করতে পারেননি। রাদার, কারণ এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে, আর চার্জের উপর ডিপেন্ড করছে, আর মাসের উপর ডিপেন্ড করছে উল্টো হবে। তাহলে একটা কি চার্জের উপরে প্রপোর্শনাল রিফ্লেকশন আমি যদি লিখি, এবার ই বাই এমসি কেন, ই বাই এমই কেন সেটা আমি বলবো। রিফ্লেকশন সেটা কত, চার্জ যত বেশি রিফ্লেকশন তত বেশি, আর মাস যত কম মাস অফ ইলেকট্রন এমই, তত ডিফ্লেকশন বেশি। এইখান থেকে এই যে দুটো জিনিস, তাহলে ডিফ্লেকশনটাই উনি যে দেখছেন প্র্যাকটিক্যালি, তো এইখান থেকে উনি যেটা বের করলেন, ই বাই এম এর মানটা বের করলেন, ফিল্ড এবং ম্যাগনেটিক এবং ইলেকট্রিক সেইটাকে চেঞ্জ করে বলে। সেইটা কত এলো, এটা এসছিল এত 1.7588 ঠিক আছে। তো এইটা হচ্ছে এইটা হচ্ছে তোমার থমসনের যে আবিষ্কার সেইটা। এবারে যারা সাধারণত যে ইলেকট্রনের চার্জটা যেহেতু নেগেটিভ, আমরা জানি ইলেকট্রন নেগেটিভ কেন, কারণ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়, যেহেতু নেগেটিভ সেজন্য সাধারণত ইলেকট্রনকে মাইনাস দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। এই মাইনাস লিখে যেরকম তোমার ইচ্ছে সেভাবে লিখতে পারো, তোমার এটা হচ্ছে খুব একটা বেসিক একটা নম্বর। তো এইটা যেটা হলো না, এরপরে ওখানে মাস বাই চার্জ বেরিয়েছিল, ওখানে কি বেরিয়েছিল, চার্জ বাই মাস রেশিওটা বের করে দিয়েছিল, সেটাকে বের করে দিল ফাংশন। এইখানে মলিকান বলে একজন বিজ্ঞানী, ওনার একটা বিখ্যাত এক্সপেরিমেন্ট, ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট, যেটা 1906 থেকে 14 মধ্যে হয়। সেইটাতে উনি বের করেন চার্জ অন দ্য ইলেকট্রন, শুধু চার্জটা বের করে নেই। তাহলে আমি দেখো, আমি জানি এইটা, এই প্যারামিটারটা ই বাই এমই জানি, আর চার্জ অন দ্য ইলেকট্রন মানে কি, এই যদি বেরিয়ে যায় তাহলে আমি মাসটাও নেসেসারিলি বের করে নিতে পারবো। তো সেটাই ওনার কত আসে, ই বাই এমই আমরা জানি এটা। আর উনি যেটা পান সেটা হচ্ছে -16 × 10⁻19 কুলম্ব। মাইনাস কেন? কারণ ইলেকট্রনটা ইটসেলফ একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, নেগেটিভ চার্জ পার্টিকেল, সেই জন্য আমি মাইনাস দিচ্ছি। ওর মানে যদি আমি মূল ভ্যালুটা, যদি আমি ওর মানটা বলি, সেটা কিন্তু 1.6 × 10⁻⁹ না, এটাই হবে -19, এটা কুলম্ব। এইটা হচ্ছে অনুপাত। তাহলে এখান থেকে আমরা এবারে বের করে নিতে পারি এম ইজ ইকুয়ালস কি হবে,
ই বাই এমই। তাহলে ই এর মান আমি বের করলে এটা মূলিকান বের করলো। আর এটা বের করেছিল থমসন। এই দুটোকে যদি আমি ফ্যাক্টরকে ভাগ করে দিই, তাহলে আমার মাস অফ ইলেকট্রন সেটা এসে যায় 9.109 কেজি। ঠিক আছে? তো দেখো, যদি আমরা এখান থেকে কি দেখলাম, কারণ একটা ক্যাথোড আবিষ্কার হলো যেখান থেকে আমি বুঝতে পারলাম ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ প্রথম। এবং আরেকটা কি বুঝতে পারলাম যে গ্যাসের ওপরে কোন গ্যাসটা প্রেজেন্ট আছে তার প্রকৃতির উপর কিন্তু একদমই নির্ভর করে না। এটা হচ্ছে মেন একটা ক্যাথোড রে থেকে, যেটা কিনা ফ্যারাডে এবং এরাম বানিয়েছিল। সেখান থেকে থমসন একটা হলো, কিন্তু থমসন ইতালি একটা বিখ্যাত। তিনি ওই যে চার্জ এবং মাসের উপর ম্যাথ করে তিনি ফিল্ড গুলোকে চেঞ্জ করে চার্জ বাই মাস রেশিওটাকে বের করলেন। এবং মূলিকন তার বিখ্যাত ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট থেকে তিনি হচ্ছে তার মাসটাকে বের করে দিলেন, কারণ তিনি চার্জ অফ দ্য ইলেকট্রনটাকে বের করলেন এবং যার থেকে তিনি ডিরেক্টলি মাসটাকে বের করে নিতে পারবে। ঠিক আছে? তো এইটা হলো, এখান থেকে বের করে ফেলতে হবে। তাহলে এইখান অব্দি আজকের ক্লাসটা, এখান অব্দি আজকের ক্লাসটা। এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে এরপর থেকে ডিসকাশনটাকে শুরু করবো। সেখানে আমরা প্রথমে অ্যাকচুয়ালি মূলিকান ওয়ার্ল্ড অফ এক্সপেরিমেন্ট করবো এবং আস্তে আস্তে রাদারফোর্ড এবং বোর মডেলের দিকে এগিয়ে দেবো। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত ক্লাসটা আমার সঙ্গে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। ঠিক আছে? এনি কোয়েশ্চেন? Then we can end the session. If you don't have any, so we can go in.